এই 25 সালেতে এই মাঠে যে ব্যাপক আলু চাষ হয়েছে, আমার তো মনে হচ্ছে প্রোডাকশন খুব ভালো হবে। 100 থেকে 120-30 পর্যন্ত আলু হয়ে যাবে। তাহলে পাঞ্জাবের আলু, কাঁচা আলু কলকাতায় বিক্রি হচ্ছে 40 টাকা 50 টাকা কিলো, আর বাংলার আলু যদি 35 টাকা বিক্রি হয়, সেখানে সরকারের কষ্ট হয়ে যাচ্ছে। এখনো দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে মজুত রয়েছে প্রচুর পরিমাণে পুরনো আলু। গত বছরের নভেম্বর মাসের 27 তারিখ থেকে বর্ডার বন্ধ না থাকলে বিভিন্ন প্রজাতির স্টোর আলু অনেক আগেই নিকাশি হয়ে যেত বলে দাবি আলু বিশেষজ্ঞদের। সেই সঙ্গে শেষের দিকে আলুর ভালো দাম পাওয়ার সম্ভাবনাও ছিল আলু সংরক্ষণকারীদের। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। নতুন আলুর খবরের পাশাপাশি পুরাতন স্টোর আলুর খোঁজ খবর নিতে আজ আমরা চলে এসেছি হুগলি জেলার গোঘাট থানার ভিগদাস এলাকার জগদ্ধাত্রী স্বরূপনারায়ণ কোল্ড স্টোরে। চলুন এখন গোঘাটের বিশিষ্ট আলু ব্যবসায়ী গোলাম মুস্তাফা, অন্যান্য আলু ব্যবসায়ী ও সর্বোপরি শ্রমিকদের সাথে কথা বলে জেনে নিয়ে আজকের পুরনো আলুর দাম, হিমঘরে মজুদ আলুর পরিমাণ, গোঘাটের আলুর চাষ তথা রাজ্যের আলুর সাম্প্রতিক পরিস্থিতির সম্পর্কে কি বলছেন তারা। পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের আলুর খবরের গ্রাউন্ড রিপোর্ট প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। এই প্রতিবেদনটি শেয়ার করে বাংলার আলু সংক্রান্ত আজকের খবরটি সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার নাম কি? আমার গোলাম মুস্তাফা। আপনার পরিচয়টা একটু দিয়ে দিন দর্শকদের। আমি এই ভিগদাস জগদ্ধাত্রী হিমঘরের সম্পাদক, আমাদের হুগলি জেলার কার্যকরী সভাপতি, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির এবং পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির সদস্য আছে। আচ্ছা স্যার, বর্ডার খোলার জন্য আপনারা দীর্ঘদিন সরকারের কাছে নিবেদন করেছেন রাজ্যগতভাবে, কিন্তু শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে বর্ডার খুলে গেল। তাহলে কি ব্যবসায়ীদের প্রথমেই আদালতের দ্বারস্থ হওয়া দরকার ছিল, কি মনে হয়? দরকার ছিল তো প্রথমে তো আমরা তো দরকার ভাবিনি, কারণ আমাদের মাটির সরকার আমাদেরই কাছে আছে, আমরাই সরকারকে এনেছি, আমরা জনগণ বা আমাদের যে আলুওয়ালা আছে সকলেই আমাদের ফ্যামিলি যারা রয়েছি। তো আমরা যারা ভেবেছিলাম যে আমাদের দিদিমণি এটা নিয়ে ভাবনা চিন্তা করবেন, আমাদের ধরুন প্রায় 2 কোটি মানুষ আমরা যারা রয়েছে আলুর সঙ্গে যুক্ত, এটা পশ্চিমবঙ্গেরই ছেলে মেয়ে। তো আমরা ভেবেছিলাম যে আমাদের এই সরকার যদি আমাদের প্রতি সহানুভূতিশীল হয়, আমাদের ব্যবসাটাকে যদি ধারাবাহিকতা রাখার ব্যবস্থাটা রাখেন এবং রাজ্যে যে অবাধ বাণিজ্য যেটা সিস্টেম আছে সারা ভারতবর্ষে, সেই প্রক্রিয়া যদি স্বাভাবিক চালু থাকে তাহলে আমাদের খুব ভালো হতো। এই জন্য আমরা যাইনি এবং আমরা আশাই ছিলাম যে এই বুঝি আমাদের সঙ্গে সহমত হয়ে আমাদের রাজ্যের আলু অন্য রাজ্যে যাতে পাঠাতে পারে। এই রাজ্যের যে আলুটা উৎপাদন হয় তার 50% আলু কিন্তু বাইরের রাজ্যে খায়, কারণ আমাদের কলকাতামুখী যে আলুটা, কলকাতায় যে প্রতিদিন প্রায় ধরুন যে আলুটা লাগে, সে আলুটা খুব বেটার কোয়ালিটির আলুটা খায়। বাকি ছাঁট ওটাও টুকটাক ইন্টেরিয়ার এরিয়ায় যায়, কিন্তু ক্যাট মাঝারি বা মিডিয়াম কোয়ালিটির আলু, পোগরাজ আলু, K22 আলু, এগুলো আমাদের বাংলার লোক খায় না। এই আলুগুলো মূলত বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, MP, মধ্যপ্রদেশ, রায়পুর টাইপুরের দিকটা যায় কিছু অংশ, আর আমাদের অন্ধ্রপ্রদেশ একটা বড় মার্কেট। এর সঙ্গে উত্তরবঙ্গের যে আলুটা আছে, এই আলুটা ম্যাক্সিমাম আলুটাই যায় আপনার নেপাল, ভুটান, আর হচ্ছে বড় মার্কেট হচ্ছে আসাম। আসাম মানে শুধু আসাম বর্ডার নয়, আসাম থেকে আসাম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা হয়ে একদম ওই জোন টোটালি আসাম মেন মার্কেট হয়ে যায়। কিন্তু আপনারা মানে একটা আশাই ছিলেন যে যেভাবে আমরা ব্যবসা করি এইভাবেই আমাদের সরকার আমাদের সাথে সহানুভূতির সহিত আমাদের সাথে একমত থাকবেন। আর আমাদের বাংলা অর্থনীতি আলুর উপর একটা বড় দাঁড়িয়ে আছে। আলু চাষি, আলু ব্যবসাদার, আলু শিল্প, এই সমন্বয়ে আমরা পশ্চিমবাংলার যে মানুষ, আমরা বর্তমানে যে রুজি রোজগারের মেন জায়গা, গ্রামীণ শিল্প বলতে হিমঘর শিল্প, এটাই তো আমরা মূল জানি। তো এইখানে হিমঘর শিল্পগুলো হয়েছিল বলে আমাদের মতো বেকার ছেলেগুলো যারা চাকরি বাকরি না পেয়ে, আমাদের এই ছেলেগুলো আমরা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছি আমরা। এবং আমাদের এই যে শ্রমিক ভাই আছেন, আমার এই পাশেই আশরফ ভাই, ইনি এই ভিগদাস হিমঘরের বাচুন্দাদের সর্দার। আমার পাশে আমার বন্ধু আছে, ইনি আমাদের আলু ব্যবসা করেন, রঘু পাল, এখানে স্টাফ আছেন, আমাদের এই স্টোরে হিমঘরের স্টাফ আছেন। আপনাদের আমরা যে স্টোরটায় রয়েছি গোঘাটের এই জগদ্ধাত্রী স্বরূপনারায়ণ, যেটা ভিগদাস এলাকার মধ্যে পড়ছে, তাই তো? হ্যাঁ। এখানে মোটামুটি এখনো কত প্যাকেট আলু রয়েছে ভিগদাসে? এখানে প্রায় ধরুন শেষের দিকে আমাদের নোটিশ টাঙিয়ে দিচ্ছে আমাদের হিমঘর কর্তৃপক্ষ, শনিবারের মধ্যে সমস্ত আলু বার করে নিতে হবে।
এই আলু তো জলের দামে বিক্রি হচ্ছে, বহু টাকা লস। কত আছে বলে মনে প্রায় হয়? আমার 3000-এর কাছাকাছি আলু আছে এখানে, 3000 প্যাকেটের মতো। আর আমার আলুর কোয়ালিটি কেমন বেরোচ্ছে এখন? কোয়ালিটি তো ভালো, মানে প্রথমের দিকে কমে যতটা ভালো ছিল অতটা বোধহয় ভালো নেই না? তার থেকে একটু কম। আজকে আপনাদের এখানে দাম কি হচ্ছে? এটা হাতে কি জ্যোতি? হ্যাঁ, গোঘাটে আজকে আলুর দাম আজকে কি আমাদের আছে? দাম হচ্ছে 550 টাকা রেডি আলুর দাম। এটা কি গড়? গড়। আর ডালা হচ্ছে নাকি ডালা? ডালা আলু এখানে আর এখন হয় না, কারণ ডালা আলু তো ডালা উপযুক্ত আলু আর নেই। আচ্ছা, আর ডালার উপযুক্ত আলু অনেক আগে আমাদের চলে গেছে। আপনাদের আজকে মার্কেট কি আপের দিকে না ডাউনের দিকে? ডাউনের দিকে বরাবরই আছে, উঁচুর দিকে কিছু নেই। এবং কাঁচার দাম আলু তো অনেক কমে গেছে, কাঁচা 400 টাকা দাম হয়ে গেছে বস্তা। আপনাদের এখানে কাঁচা আলু উঠছে নাকি? টুকটাক শুরু হয়ে গেছে। গোঘাটে হয় কাঁচা আলু চাষ হয়? 400 থেকে 420 টাকা। গোঘাটে কোন এলাকাগুলোতে হয় মোটামুটি? গোঘাট থানার যে পোগরাজ আলু কোন কোন এলাকায় হয়? আমাদের এদিকে বালিদিয়ানগঞ্জের দিকে পোগরাজ চাষ হয়, এদিকে পান্ডুগ্রাম হয়, বাবুরামপুর সেদিকে ভাতশালা। কিরকম দাম আছে মোটামুটি? ওই 400 থেকে 420 টাকা প্যাকেট। আজকের দিনে দাঁড়িয়ে গোঘাটে কত আলু আছে টোটাল? গোঘাটে যে 12টা ইউনিটে 14টা স্টোর, কত 14টা স্টোরে 40-45 হাজার মতো আলু আছে এখন পর্যন্ত। মানে ভালো সংখ্যক আলুই রয়েছে রয়ে গেছে। এখন কি শুধু জ্যোতি আলুটাই রয়েছে নাকি পুরনো যে পোগরাজ হয় বা পোগরাজ আলুটা নেই, জ্যোতি আছে, ক্যাট আলু আছে। ক্যাট আলুটা কিছু রয়ে গেছে, মাঝারি আলু, জ্যোতি আলু এগুলো রয়ে গেছে। আচ্ছা, আগামী দিনে আবার যদি এরকম বর্ডার বন্ধের কোনো সমস্যা দেখা দেয়, আগামী কোন জীবনে হয়তো দেখা গেল, তাহলে কি আপনারা তৎক্ষণাৎ আদালতের দ্বারস্থ হবেন? না, আমরা আগে আমাদের সরকারের কাছে যাব, কারণ সরকার তো আমাদের গার্জেন। বর্তমানে আমরা যারা জনগণ আছি পশ্চিমবাংলার, আমাদের মেন গার্জেন হচ্ছে বর্তমান রানিং সরকার যারা থাকবে তারাই আমাদের গার্জেন। তারা ভালো মন্দ তো আমাদের ভালো মন্দ তারাই করবেন, তারাই বুঝবেন। কিন্তু দুর্ভাগ্যজনক, দুঃখজনক ঘটনা, এরকম ভাবে মানে আমাদের উপরে এরকম ভাবে একটা রোলার চলে গেল। এর জন্য শুধু আমরা নয়, আমাদের যে লক্ষ লক্ষ টাকা আমাদের আলু ব্যবসায়ী ভাইয়েরা যারা বাইরের রাজ্যে ব্যবসা করি, সারা জীবনই ব্যবসা করে আসছে, তারা টাকাটা আটকে দিল আমাদের। সে টাকা তারা কি করলো, ইউপি পাঞ্জাব থেকে তারা আলুটা কিনতে লাগলো, যার ফলে সবাই এখন যে আলু দেখতে পাচ্ছি এই যে লোড হচ্ছে ছোট, এটা কি স্থানীয় বাজারে যাবে নাকি? না, এরা বাজারে এগুলো গরু ছাগলে খাচ্ছে। গরু ছাগলে খাচ্ছে? তোমার একটু বলেন কি? গরু ছাগলে খাচ্ছে, এগুলো আর দেয় না তো। বিহার ঝাড়খণ্ড আর আলু দেয় না ওরা, আর ওদের তো কাঁচা আলু উঠে যাচ্ছে। আর এইগুলো উড়িষ্যা যাবে। আমি কালকে টুকটাক খাই। আমাদের উত্তরপ্রদেশের যে প্রতিনিধি রয়েছে সে কালকে সাতনপুর মান্ডি গেছিল ফারুকাবাদে, মানে ওর প্রতিবেদনে ব্যবসায়ীরা ওখানে জানালো যে ওদের ওখান থেকে মানে ইউপি থেকে যে আলুটা উড়িষ্যা যাচ্ছিল সেটা নাকি এখন বন্ধ হয়ে গেছে, যেহেতু বাংলার কাঁচা আলুটা উড়িষ্যা যাচ্ছে। তাহলে এটা কি সত্যি? না, বন্ধ হয়নি, কম আসছে। মানে ইউপি থেকে আলুটা উড়িষ্যায় কম আসছে, বাংলার কাঁচা আলুটা আর স্টোর আলুটা যাচ্ছে। বাংলা স্টোর আলু তো ফেলার জায়গা নাই আর আমাদের ওইখানে গিয়ে প্রচুর টাকা লোকসান হচ্ছে। 1000 টাকা, 1100 টাকা, 1200 টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে উড়িষ্যায় গিয়ে। এইখানে ফেলে দেবো কেন, উড়িষ্যায় গিয়ে ফেলে দিয়ে আসা হচ্ছে। 2024 সালে যে দুবার ধরে যে সমস্যা হলো, বর্ডার সমস্যা, এর এফেক্ট কি আগামী দিনে আলুর বাজারে পড়বে বলে মনে হচ্ছে, বা পড়লেও কতটা পড়বে বলে অনুমান করছেন? অনেকটাই পড়ে যাবে, কেন বাইরের রাজ্যে যারা স্টকার তারা তো আমাদের পশ্চিমবাংলায় আলু রাখতে আসবে না। এই লোডিং টাইমে যদি স্টকার না থাকে আলুটা বেচবো কোথায়? তাহলে চাষি যে দাদন নিয়ে, সমিতি থেকে ঋণ নিয়ে, বইয়ের গয়না বন্ধক রেখে ধান বেচে যে আলুটা চাষ করেছে, তারা তো আলুটা বিক্রি করবে কিছু অংশ, সবটাই তো স্টোরে রাখতে পারবে না, তাদের ক্ষমতা নেই। বা আমরা যারা বীজ ধার দিয়েছি, বীজ সার ধার দিয়েছি, আমরা তো নিচে এত ক্ষমতা নেই যে টোটাল বীজের আলুর টাকাটা, সারের আলুর টাকাটা নিয়ে আমরা পুরো আলুটা আমরা নিতে পারবো। তাহলে আমাদের কিছু বিক্রি করতে হবে, কিন্তু বিক্রির জায়গা পাওয়া যাবে না। আপনাদের এই আলুটা পিছিয়ে রয়ে যা মানে এবারে মাঠে যে আলুটা উঠবে ওই আলুটা চাষি দাম পাবে না। এই আলুটা পিছিয়ে রয়ে গেল তো, আপনাদের থাকতো না। আপনার ধরুন এরকম সমস্যা না হলে কি মানে ডিসেম্বরের লাস্টের দিকে আলুটা বেরিয়ে যেত, বা জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে? জানুয়ারির প্রথম সপ্তাহে ক্লিয়ার হচ্ছে, ডিসেম্বরের শেষ। এখন কি তাহলে এই স্টোরে মেশিন চলছে না চলছে না? মেশিন বন্ধ করে দিয়েছে, অনেকদিনই মেশিন বন্ধ। আর এই যে ধরুন মেশিন বন্ধ, তাহলে কি যেটা নভেম্বরের পর থেকে মানে ডিসেম্বর থেকে যে এক্সট্রা ভাড়াটা বেড়েছিল সেই এক্সট্রা ভাড়াটা দিতে হচ্ছে নাকি? হ্যাঁ, ভাড়াটা তো অবশ্যই দিতে হচ্ছে, এক্সট্রা ভাড়াটা দিতে হচ্ছে। আর এই শ্রমিক দাদাদের পারিশ্রমিক বেড়েছে নাকি? শ্রমিক দাদাদের সামান্য কিছু বেড়েছে, কারণ এদের তো প্রচুর লস। এরাও তো এসে ফিরে যাচ্ছে, প্রতিদিন এসেছে, অল্প দিনের জন্য বেড়েছে, 2-4 দিনের জন্য বেড়েছে, যেটা বাইরে বার করে দিয়েছে সেই আলুটাকে এদিকে। গোলাম বাবু, মোটামুটি আপনাদের গোঘাট থানা সংলগ্ন এরিয়ার মধ্যে চাষ কত শতাংশ বেড়েছে বলে মনে হয়? চাষ আমাদের একই আছে, মানে বাড়েনি। মানে এমন কোন জমি যেটা আগে চাষ হতো না সেরকম? চাষি বাড়ার পরিকল্পনা ছিল, কিন্তু এইরকম আলুর হাল দেখে চাষি কিন্তু পিছিয়ে গেছে।
সর্দার বাবু, এখন কতটা সমস্যার মধ্যে রয়েছে আপনাদের এখানকার যে আলুর শিল্প, কি বলবেন এ বিষয়ে? দেখুন, আমাদের ব্যবসাদার এই ব্যাপারে মার খেয়েছে, ব্যবসাতে মার খেয়েছে বলে আমাদের কাজেতেও আমরা মার খেয়েছি। আমাদের কাজ ভালো হয় না, আমরা এসেছি বেদম ঘুরে গেছি, আমরা পয়সা পাই না। আলু যদি রয়ে যায় সেখানে আমরা তো কাজ পাচ্ছি না, মানে একটা চরম ক্ষতির মুখে করেছেন বলতে গেলে। ক্ষতির মুখে পড়লে লেবারও ক্ষতির মুখেই পড়বে। মানে অনেকে ভাবে যে শ্রমিকদের কি আসে যায়, চাষি ব্যবসায়ীদের হয়তো সমস্যা হয়, কিন্তু সেটা নয়। এইখানে এই স্টোরের মধ্যে আমরা নিযুক্ত, এবারে আলু কম পড়ুক বেশি পড়ুক আমাদেরকে থাকতে হয়। আলু কোন দিন পড়ছে কোন দিন পড়েনি, যেদিনে পড়ছে নি এসে আমাদেরকে বেকার যে ঘুরে যেতে হচ্ছে, সেদিনে তো আমরা পয়সা পাই না। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নের শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। স্যার নমস্কার, আপনার নাম কি? রঘুনাথ পাল। ব্যবসায়ী? কৃষক তো নাকি? কৃষক প্লাস ব্যবসা। এবছর চাষ কতটা পরিমাণ জমিতে করেছেন বাবু? চাষ কতটা পরিমাণ জমিতে করেছেন? আমি চাষ মোটেই করিনি, বীজের হাল খারাপ, বীজ বিক্রি হয়নি, আর আলুও গড়ি গড়ি বিক্রি হচ্ছে বলে ভয়ে চাষ করিনি। চাষ করেননি? একদমই করিনি। অবাক করা তথ্য দিলেন যে বাবু। চাষ করতে আবার ফেঁসে যাব। এই যে ধরুন একটা মানে 2024 সালে আমরা যে দেখলাম যে ভয়াবহ যে একটা আলুর জগৎ, এর ফলে যে এত ক্ষতি হয়ে গেল আলু চাষি এবং ব্যবসায়ীদের, এটা নিয়ে কি বলবেন? ব্যবসায়ী ক্ষতি হয়ে গেল, প্রচুরই ক্ষতি। আর আলু চাষে যা ক্ষতি গেল, আগামী বছর চাষ হয়তো অর্ধেক হয়ে যাবে এরকম চাষিরা চিন্তা ভাবনা। কিন্তু এই বছর এতে তো চাষ তো ব্যাপক হয়েছে, এই চলতি হয়েছে, চাষি আগে বুঝতে পারে না। এখন হাল যা দেখছে, এই হালটা আগামী দিনে বিরাট ভাবে চাষির মধ্যে দেখা দেবে। সামনে হচ্ছে চাষ শিল্পটা হয়তো অর্ধেক হয়ে যাবে। কলকাতা যাচ্ছে নাকি এখান থেকে আলু? কলকাতা আগে গেছিল, কিন্তু কলকাতা এসব আলু ছাট আলু খাবে না। এখন এটা সম্পূর্ণই উড়িষ্যা, তার কারণ কলকাতায় সব আলু খাবে না। বর্ডার বন্ধ থাকার ফলে যে হিমঘরের যে আলুটা মেইনলি বহির্রাজ্যে যেতে পারছিল না, এইগুলোর মধ্যে কি শুধুমাত্র হুগলির গোঘাট, আরামবাগ, খানাকুল থানায় পড়ছে, নাকি হুগলির অন্যান্য জায়গারও সমস্যা হয়েছে? অন্যান্য জায়গারও সমস্যা হয়েছে। না, সব জায়গার আলু তো আর কলকাতা বা শহর কেন্দ্রিক এলাকায় যায় না। এদিকে আলু গাছ দেখছেন তো, আলু গাছ জমিতে গিয়ে দেখছেন আলুর মানে গাছের কি পরিস্থিতি, দানা টানা কিরকম হচ্ছে? একটা আধা গাছ তুলে দেখেছেন? দেখেছি, দানা মোটামুটি ভালো হয়েছে, আলু গাছে ভালো হয়েছে। ফলন নিয়ে কতটা আশাবাদী এবছরের? ফলন ভালোই হবে। তাও মোটামুটি বিঘায় কটা হতে পারে বলে অনুমান করছেন? 5টা করে গড়, 4.5টা করে গড় আলু হবে। কাটাতে মানে বিঘাতে প্রায় 100 থেকে 110টা আলুর ইজিলি হবে। স্যার একটু এগিয়ে আসুন। নমস্কার। মাইকটা হাতে নেন, নামটা যদি বলেন। নামটা বলুন। নাম নবীন কুমার পাল। নবীন বাবু, এবছর আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? আমার চ্যানেলের যে দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? গত বছর 8-10 এই আলু ব্যবসাতে আলু ব্যবসায়ী এবং চাষিরা যে হারে লস খেয়েছিল, এই গত 24 সালে তারা একটু আশার আলো দেখেছিল। কিন্তু বর্তমান সরকার আমাদের ওই বর্ডার সিল করে দেওয়ার জন্যে আমরা যে 850-900 টাকা আমরা স্টোর ডেলিভারি আলু ঢুকিয়েছিলাম, বর্তমানে সেই আলুর বাজার এখন 250 টাকা, তাও খরিদ্দার নেই। এতে আমাদের ব্যবসাদার এবং চাষিদের প্রচুর ক্ষতির মুখে সম্মুখীন হতে হয়েছে। অনেকে দেউলিয়া হয়ে গেছে, অনেকে সুসাইড করছে। আর এই কামিং 25 সালেতে যে আলু চাষ হয়েছে, চাষি বা ব্যবসাদার ভেবেছিল যে আলু চাষ করে তারা তাদের জীবিকা নির্বাহ করবে এবং সেখান থেকে রোজগার করে তাদের পরিবারকে বাঁচাবে। কিন্তু বর্তমান সরকারের যে পরিস্থিতি গত বছর দেখিয়েছেন, তাতে সব চাষি এবং ব্যবসাদার নিরাশ হয়ে গেছে। তারা ভাবছে তাদের দেনা কিভাবে শোধ করবে বা তাদের সংসার কিভাবে চালাবে, তার জন্য তারা খুবই চিন্তিত। আমরা যারা আলু ব্যবসা করতে এসেছি, আমরা কেউ অশিক্ষিত নয়,
মাধ্যমিক থেকে MSc পর্যন্ত আমাদের কোয়ালিফিকেশন আছে, কিন্তু আমরা এই বর্তমান যুগে চাকরি না পেয়ে আমরা একটা জীবিকা হিসেবে বেছে নিয়েছিলাম এই আলু ব্যবসাকে। কারণ কি, এই আলু ব্যবসাটা এমনই একটা ব্যবসা, আমরা আমাদের ভাই বোন আত্মীয় স্বজন তারা মাঠে যে আলু চাষ করে সেই আলু আমরা তাদের কাছ থেকে ধারে ক্রয় করে সেই আলুকে আমরা ভালো করে বাছাই টাছাই করে আমরা ব্যবসাটা করি, এবং সেখান থেকে আমরা যে রোজগারটা করি তা থেকে আমরা সংসার নির্বাহ করি। একমাত্র আলু ব্যবসাতেই পুঁজি না হলেও ব্যবসাটা সংসার চালানোর মতন করা যেতে পারে, পুঁজিবিহীন। আর যারা পুঁজি আছে তারা তো বৃহত্তর রিস্ক নেয়, কিন্তু যারা আলুটা কিনবে তারা যদি আজকে কোটি কোটি টাকা লসের সম্মুখীন হয়, এই 25 সালেতে এই মাঠে যে ব্যাপক আলু চাষ হয়েছে, আমার তো মনে হচ্ছে প্রোডাকশন খুব ভালো হবে, 100 থেকে 120-30 পর্যন্ত আলু হয়ে যাবে। এই আলুটা মাঠে কে ক্রয় করবে বা চাষি সেই আলুটা কিভাবে স্টোরজাত করবে তাতে তারা খুব চিন্তিত, তারা হতাশা হয়ে গেছে। 25 সালে আলু ব্যবসাটা খুবই খারাপ হবে এবং চাষিও প্রচুর লসের সম্মুখীন হবে। এক তো 24 সালে তারা লস খেলো, 25 সালেও অবস্থা খুব খারাপ হবে। এই যে আলুর বস্তাগুলো, এগুলো কি 50 কেজির বস্তা? না, এগুলো 39 কেজি বস্তা। এগুলো কোথায় যায়? এইগুলো এখন বর্তমানে উড়িষ্যা যাচ্ছে, বর্ডারটা খুলেছে, উড়িষ্যা যাচ্ছে। আমরা তো দেখি যে মেইনলি 50 কেজির বস্তায় হয়, 39 কেজির বস্তা কেন? ওখানে বেচাকেনার সুবিধা হয়, ওখানে গরিব প্রধান দেশ, একটা বস্তা কিনবে 39 কেজি বস্তা, তার দামটাও কম হলো, টাকাটাও বহন করতে হলো, এই জন্য এটা করা হয় 39 কেজি। এই বছরে আপনাদের গোঘাট থানায় মানে 12টা ইউনিট 14টা স্টোর, তাই তো? এমন কোন স্টোর বাড়ছে নাকি, জন্ম হচ্ছে নাকি কোন স্টোরের? মানে ওটা এবছর লোড হবে? ওটা কোন ইউনিটে পড়ছে? মানে এটা ধরুন হাজিপুর, যেটা বলছি হাজিপুরের কাছে পড়ছে। ওটা কি মানে ওই হাজিপুরের মধ্যেই হবে? হাজিপুরের মধ্যেই হবে নাকি ইউনিট কোনো তৈরি হবে? আলাদা ইউনিট তৈরি হবে হাজিপুর থেকে একটু ভেতরে। কি নাম স্টোরটার? স্টোরটার নামটা ঠিক বুঝতে শর্টে পড়ছে না। মানে ওটা কমপ্লিট হয়ে গেছে নাকি? প্রায় 80% হয়ে গেছে, এবছর লোড হবে। হ্যাঁ, ওটা গোপুর খান করছেন। বাহ, খুব ভালো একটা উদ্যোগ। এবছর যেহেতু চাষটা বেড়েছে মানে আলুর রাখার জন্য একটু মনে হয় রাখার জায়গা আছে, কিন্তু বেচার জায়গাটা নেই। ওটা মানে এই যে আমার নবীন দাদা আমাদের একসাথে আমরা ব্যবসা করতে এসেছিলাম, উনি MA পাস। আমরা যখন একসাথে ব্যবসা করতে এসেছি, চাকরি পাইনি, তখন এখানে ব্যবসা শুরু করি। 87 সালে ব্যবসা করতে এসেছি, আমরা একই সাথে এসেছি। উনি যে কথাগুলো বললেন সত্যি খুব বেদনাদায়ক ব্যাপার। এইসব মানে বলতে গেলে অনেক ব্যাপার হয়ে যায়, আর সরকারের সমালোচনা করতে হয়ে যায়। আর সরকারের সমালোচনা করব কি করে করব? এই তো রাজনৈতিক অবস্থা, কিছু করতে গেলে এখন পাশের জন্য আমাকে চার্জ করবে, তুমি এইসব কথা বলেছো, আর কতটা প্রমাণ দাও, হ্যান দাও, ত্যান দাও, এইসব বলবে। যে কারণে আমরা মানে নীরবে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হচ্ছে। তবে আমাদের একটা কথা বলি, আমাদের লোকাল যে এখানে যারা পার্টি নেতৃত্বরা আছে, এটা আমাদের সঙ্গে সহযোগিতা ভালোভাবেই করে, এটাই আমাদের শুরু একটা ভালো দিক। কিন্তু সরকার আমাদের যেভাবে, আমি মাননীয় কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে ওখানে গেছিলাম, ওনারা যে দামে আলু চাইছেন সে দামেই আমরা দিতে চাইছি, কিন্তু ওনারা আলু নেবেন না। আমি অবাক হয়ে যাই, ওনারা আলু কিনবেন না, অথচ বর্ডারটা ঘিরে রেখে দেবেন। ডালা আলুর লোকেরা পয়সা পেয়ে গেল, আর আমরা যা গরিব, আমাদের এরিয়া একদম গোঘাট, আমাদের গোঘাট টিভিতেও বহু দেখেছি, গড় আলু আমরা যারা বিক্রি বেচাকেনা করি, আমাদের করুণ অবস্থা হয়ে গেল, মানে দেউলিয়া হয়ে গেল। বহু ব্যবসাদার, নবীনদা যে বলছিল একদম সঠিক কথা, বহু ব্যবসাদার, বহু চাষিরা কি করে, বীজের টাইমে আলু বিক্রি করে, বীজ কেনে। চাষিরাও সর্বশান্ত হয়ে গেল, সে কিনতে পারে না, বীজের দামও বেশি। অথচ আমাদের রাজ্যে বীজের এত আলু প্রোডাকশন হচ্ছে, কিন্তু বীজের কোনো জায়গা নেই। সরকারের সেচ বিভাগের চিন্তা ভাবনা নেয়নি যে আমরা বীজ খামার তৈরি করি। সরকার এই ভাবনা চিন্তা করে না যে বীজটা আমরা কম দামে দিই। তাহলে পাঞ্জাবের আলু, কাঁচা আলু কলকাতায় বিক্রি হচ্ছে 40 টাকা 50 টাকা কিলো, আর বাংলার আলু যদি 30 টাকা বিক্রি হয়, সেখানে সরকারের কষ্ট হয়ে যাচ্ছে। মানে বাইরের রাজ্যের চাষি ব্যবসাদার পয়সা পাক, কিন্তু বাংলার চাষি ব্যবসাদার পয়সা গেলে সরকারের নজরে আসছে, তাদের কষ্ট হচ্ছে কেন আমি এটা বুঝতে পারছি না। এইটাই আমাদের অনুরোধ, সরকার যেন সদিচ্ছাভাবে, সঠিকভাবে, অন্যায়ভাবে না, সঠিক তদন্ত করে, সঠিক যে বাংলার চাষি, বাংলার ব্যবসাদার, বাংলার শিল্প, বাংলার এই
কৃষক এবং বাংলার যে যারা মজুর যারা রয়েছে, এই আজকে আমাদের শ্রমিক মজুর এত মজুর ভাইরা যারা রয়েছে, এদের মুখ চেয়ে, আমাদের মুখ চেয়ে আমি চাইবো ভারতবর্ষের এই পাঞ্জাবের বীজ না নিয়ে এসে আমাদের বাংলায় যেন সরকার উদ্যোগ নেয়, বীজ খামার তৈরি করুক, সস্তায় আমাদেরকে বীজ দেখ, আর অবাধ বাণিজ্য করুক সরকার। যেমন আলুর দাম নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছেন, ঠিক আছে, আলুর দাম নির্ধারিত করুক যে আমাদের এই আলু আমরা এই দামে কিনবো বা এই দামে কলকাতার লোক খাবে, একটা নির্দিষ্ট সীমারেখা তৈরি করে দেবে। যেমন ধানের একটা নির্দিষ্ট মার্কেট করে দিচ্ছে সরকার, আলুর একটা করুক। এটা আমাদের প্রগতিশীলের তরফ থেকে আমাদের অনুরোধ যে আলুর একটা নির্দিষ্ট মার্কেট করুক, যে ন্যায্য মার্কেট, এই মার্কেটে আমরা কলকাতার লোক আলু খাবে, তাহলে আমরা যারা আছি এই দাম পর্যন্ত আমরা কিনবো চাষির কাছ থেকে, চাষিও জানতে পারবে এই দাম হবে। এবার যদি আলু খারাপ হয়ে যায় যখন, যেহেতু গত বছর 23 সালে কি ভয়ঙ্কর অবস্থা হলো, 200 টাকা বস্তা 100 টাকা বস্তা আলু হয়ে গেল। সরকার যেন অবাধ, যখন এক্সেস ফলন হবে তারা যে সরকার যেন কিনে নেয়, তাহলে আমাদের সমাজ বাঁচবে, চাষি শিল্প বাঁচবে, চাষি বাঁচবে, আমরা বাঁচবো। এই বলে আমি আমার ব্যবসায়ী তরফ থেকে আমি সরকারের কাছে বিনীত অনুরোধ আবার জানাই, সরকার সদিচ্ছাভাবে সঠিকভাবে আমাদের তদন্ত করে, সঠিক তদন্ত করে আমাদের উপরে বিচার বিবেচনা করে আমাদের উপরে প্রয়োগ করুক। সার দেখুন, দুর্ভাগ্যজনক ঘটনা, ভারতবর্ষে এটা লজ্জা, প্রিন্টের থেকেও বেশি 300-400 টাকা দাম দিয়ে আলু সার কিনতে হচ্ছে, সরকারের সেদিকে কোনো নজর নাই। যে দাম প্রিন্টেড আমরা জানি, প্রিন্ট হচ্ছে সর্বোচ্চ দাম, তার উপরে 300 টাকা আমাদেরকে এক্সেস দিয়ে সারের দোকান থেকে কিনতে হচ্ছে, তাহলে সার পাওয়া যাবে না। সরকার তদন্ত করে দেখুক না, তাহলে সেইগুলো ধরছে না। কোথাও ধরছে গড় আলু যেগুলো আছে, যেগুলো আমাদের বাংলার লোক খায় না, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই লোকগুলো যেগুলো খায়, তাদের আলুটাকে আমরা বর্ডারটাকে আটকে রেখে আমাদেরকে নাজেহাল করে দিয়ে আমাদের সর্বশান্ত হয়ে গেলাম। আমাদের যে কি কষ্ট হয়েছে উপরওয়ালা ছাড়া আমরা কেউ জানি না। আমার তো নবীন দা তো বললেন কিছুটা, আমিও তাই বলি, একমত। তো সরকারে আমরা চাইবো আগামী দিনে যেন আমাদের সাথে সদিচ্ছাভাবে, সঠিকভাবে আমাদের সাথে সৎ ব্যবহার করেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আবার আমাদের আপনাদেরকে ইন্ডিয়া পটেটো আপনারা জানান, চাষি বা আমাদের চাষির মুখে হাসি ফুটুক, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি এখানে আজকে এসে খুব মিস করছি অভয় বাবুকে, একটু যদি বিস্তারিত বলেন গোলাম বাবু। খুবই দুর্ভাগ্যজনক, দুঃখজনক ঘটনা। আমরা অভয় কুণ্ডু, নবীন পাল, আমরা সব একই সময় ব্যবসা করতে আসি 1987 সালে। আমরা কিছুদিন আগে আমরা মিটিং করে এলাম, অভয় কুণ্ডু আমরা একসাথে মিটিং করে এলাম আমাদের সিঙ্গুরে মাননীয় মন্ত্রী, কৃষি বিপণন মন্ত্রী বাচারাম মান্নার সঙ্গেও আমরা মিটিং করে এলাম। একসাথে আমরা সব মিটিংয়ে যেতাম, বা আমাদের এখানে কোথাও বেড়াতে গেলেও আমরা একসাথেই যেতাম। এখানে ব্যবসা করতে এই ইউনিটের সদস্য ছিল অভয় কুণ্ডু, আমাদের থানা কমিটির সেক্রেটারি ছিল এবং রাজ্য কমিটির সদস্য ছিল। বাড়ির সামনে গাড়িটা রেখে, ওর 4 চাকা গাড়ি আছে, বাড়ির এপারে গাড়িটা রেখে, ওর দক্ষিণ পাড়ে উত্তর পাড়ে গাড়িটা রেখে গ্যারেজের ভেতরে রেখে দক্ষিণ পাড়ে আসছিল। এমতো অবস্থায় একটা মোটরসাইকেল এসে তাকে ধাক্কা মারে এবং স্পট ডেথ হয়ে যায়। খুব মর্মান্তিক, দুঃখজনক ঘটনা। এখানেতে মানে কি বলবো, আমি তো কদিন ঘুমোতে পারিনি, খুব মিস করি এখনো। আর আমাদের ইউনিটের একটা বড় সদস্য এবং সামনাসামনি সত্য কথা বলার একটা চ্যালেঞ্জ করার মতো একটা লোক ছিল, প্রতিভাবান লোক ছিল এবং আমাদের প্রগতিশীল অনেক লোক থাকে কি মানে সামনে কথা বলার মতো লোক ছিল এবং আমার খুব হিতাকাঙ্ক্ষী বন্ধু ছিল। এবং আমাদের আলুবাসী সমিতির, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলুবাসী সমিতি যে কোনো জায়গায় যে কোনো সমস্যা হলে একসঙ্গে ছুটে যেতাম আমরা এবং সর্বসময় প্রথমেই আগিয়ে দিত। খুব দুঃখজনক ঘটনা। আমরা আমাদের এই ইউনিটের তরফ থেকে আপনাদের মাধ্যমে আমাদের তাদের ফ্যামিলিকে সমবেদনা জানাই। এখানে আর তো কিছু করার নেই। ওনার বাড়ি আমি গেছি, আমার স্ত্রী সহ আমরা সবাই গেছিলাম বাড়িতে। মানে বলার মতো ভাষা নেই, অকালে চলে গেলেন তিনি, 62 বছর বয়সে চলে গেলেন। দাদা নমস্কার, আপনার নাম কি? প্রবীণ নন্দী। আপনি একটু পরিচয়টা জানান, আপনি কে এই হিমঘরের? আমি ঘরতানা ভিগদা জগদাল স্টোরের একজন শ্রমিক ইউনিয়নের সদস্য। এতদিন যে আলুটা রয়ে গেল, এটা কি এই যে সমস্ত শ্রমিক দাদারা কাজ করছেন এদের ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, কি বলবেন এ বিষয়ে? না, শ্রমিকদের খুবই অসুবিধা হচ্ছে, কারণ হচ্ছে বর্ষাদাররা দাম পায় না, আলু বিক্রি করতে পারছে না, তার জন্য আমাদের কাজ হয় না। আমরা
পর একদিন ছাড়া দুদিন ছাড়া আসছি, ঘুরে যাচ্ছি, বর্ষাদের ক্ষতি, শ্রমিক ভাইদেরও ক্ষতি। এই হিমঘরেতে জগদ্ধাত্রী স্বরূপনারায়ণ কোল্ড-স্টোরে তো এখনো তো আলু আছে, আলু এখনো আছে। এই যে আলুটা রয়েছে, এই আলুটা মোটামুটি এখনো যা আছে মোটামুটি নিকাশি হতে কতদিন সময় লেগে যাবে বলে মনে করছেন? এখনো 4-5 দিন লাগবে। অর্থাৎ এই মাসটা পুরোটাই, আজকে 29 তারিখ, এই মাসটা পুরোটাই লাগবে। ফেব্রুয়ারির 2-3 তারিখ অবধি মনে হচ্ছে আলুটা লেগে যাবে। কতদিন আগে এটা নিকাশি হয়ে যেত বলে মনে হয়? এটা হয়ে যেত এখন 20 দিন আগে। অর্থাৎ আজকে জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে কিন্তু আলুটা ক্লিয়ার হয়ে যেত, নিকাশি হয়ে যেত। অর্থাৎ এই এখন তাহলে যারা ধরুন কাজ করছে এক্সট্রা কি তাদেরকে বেতন দিতে হচ্ছে বা প্যাকেট পিছু যেটা? হ্যাঁ, এক্সট্রা দিতে হচ্ছে। নভেম্বর অবধি যা ছিল তার থেকে এখন বেশি দিতে হচ্ছে, 3 ডবল দিতে হচ্ছে, 3 ডবল বেশি বেতন দিতে হচ্ছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।